কেমন জানি মনে হইতেছে পিছনে হয়তো কেউ বসে রয়েছে বা হাতের বাম সাইডে কেউ বসে রয়েছে। 20-40-এর উপরে আমি যতই চেষ্টা করি আমার গাড়ি টান ওঠে না। কেমন জানি একটা মানুষের একটা কণ্ঠ ভাইসা আসতেছে আপনার চারপাশ থেকে। আইসিইউতে একটা পেশেন্ট মারা গেছিল, অনেক স্বাস্থ্যবান একটা মহিলা। তো আইসিইউতে মুখের ভিতরে পাইপ টাইপ দিয়ে অনেক হাওয়া অক্সিজেন দেওয়া হয় ভিতরে, ঠিক আছে। তখন আইসিইউ থেকে খুললে একটা ডেড বডি আমি গাড়িতে উঠাইতেছিলাম। উঠানোর সময় লাড়া খাইয়ে আপনার মুখ দিয়ে আর কি ঘর ঘর শব্দ বাইরে হয়েছিল, গ্যাসটা বাইরে হয়েছিল। তখন আমি আর কি এটা বুঝিনি, আমি কি মনে ভাবতেছি এটা কি আসলে মানুষ কি জীবিত নাকি মৃত। তখন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তখন যেহেতু আমি নতুন অবস্থায়, আমি মনে ভাবতেছিলাম হয়তো মানসিক কোনো সমস্যা থাকতে পারে, এই জন্য হয়তো আত্মা বাইদে বাড়িতে নিয়ে যেতেছে। আসলে সে তখন মৃত অবস্থায় ছিল। পরে ওনারা আত্মীয় স্বজন গাড়িতে ওঠার পরে তখন আমি বুঝতে পারলাম, শিওরিত হলাম যে সে মৃত। তাহলে আমি এবার তখন ভাবলাম যে তাহলে শব্দটা আসলো কোন জায়গা থেকে। এটা মনের ভিতরে ভাবতে আমরা তখন সিরাজগঞ্জ উদ্দেশ্যে আর কি রওনা দিলাম। বৈশাখ মাস ছিল, ঝড় বৃষ্টির দিন ছিল আর কি। যাইতে সিরাজগঞ্জ যাইতে অনেক গভীর রাত হলো, 2টা-3টা বাজে গেল। তখন রাস্তায় বিভিন্ন গাছ পড়ে রয়েছে, মানে বিভিন্ন প্রতিবন্ধকতা। তখন আমরা নাইমা গাছ কাইটা আপনার অনেকক্ষণ সময় নিয়ে অনেক গাড়ির ড্রাইভাররা মিলে আমরা গাছ কাইটা রাস্তা ক্লিয়ার করে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাইতেছিলাম। তো বাড়ির কাছাকাছি যাওয়ার পরে একটা পর্যায়ে পাকা রাস্তা শেষ, একটা ইটের সোলিং রাস্তা ছিল। ইটের রাস্তা দিয়ে আমরা বৃষ্টির দিনে আবার কাদামাটির রাস্তা আমাদের গাড়ি নামাই না, যেহেতু আমাদের গাড়ি কাদার ভিতরে স্লিপ করে, ব্রেক হয় না ঠিক মতো, এই জন্য আমরা কাদায় নামাই না। ইটের রাস্তা দিয়ে আমরা যাইতেছিলাম। তো শেষ পর্যন্ত ইটের রাস্তা যায় একটা রাস্তা শেষ, আপনার ডানে হচ্ছে ধান ক্ষেত আছে, বাঁশঝাড় আছে, আর বামে হচ্ছে একটা পুরাতন একটা স্কুল আছে 3তলা, আর সামনে একটা অনেক পুরাতন একটা করই গাছ আছে বয়স্ক। তো ওই পর্যন্ত আমাদের গাড়ি স্টপ, আর যাবে না, অজপাড়া গায়ের মতো। তখন ওনারা বলতেছে ভাই আমাদের লাস্টে আরো ভিতরে নিয়ে যাব, আমরা এখান থেকে আরো আধা ঘন্টা লাগবো কাঁধে করে নিয়ে যেতে। এখন আমরা বলছি ভাই এখন মাটির রাস্তা তো আর যাওয়া যাবে না, এখান পর্যন্তই শেষ। তখন ওনারা বললো তাহলে আপনাদের ট্রলি দিয়ে দেন, আমরা নিয়ে যাই, নিয়ে যেয়ে আবার আমরা ট্রলি দিয়ে যাব। তো আমরা না করি নাই, আমরা ট্রলি দিয়ে দিলাম। ওনারা ওনাদের মতো সবাই মিলে লাশ বহন করে নিয়ে গেল। তখন আমি গাড়ির সামনে দাঁড়াইছিলাম অন্ধকারের ভিতরে, আর আমার ওস্তাদ যিনি ছিল উনি মোবাইলে কথা বলতেছিল পিছনে দাঁড়ায়। ওইটা আমার একটা ভয়ানক অভিজ্ঞতা, জীবনের প্রথম। পরে আমি দাঁড়ায় দেখতেছিলাম যে একটা কেমন জানি একটা মানুষের একটা কণ্ঠ ভাইসা আসতেছে আপনার চারপাশ থেকে। তখন আমি শিওর হইতে পারতেছিলাম না এটা কিসের শব্দ বা কিসের আওয়াজ। এটা কি আমার ওস্তাদ কি কথা বলতেছে তার বাসায়, নাকি উনি কথা বলতেছে, নাকি অন্য কেউ কথা বলতেছে। আমি এটা শিওর হওয়ার জন্য ওনার একটু কাছাকাছি গেলাম, পিছনে গেলাম। তো পিছনে যাওয়ার পরে দেখলাম উনি কথা শেষ কইরা উনি আমাকে জিজ্ঞাসা করলো যে কিরে কিছু শুনতে পাইছো এতক্ষণ। আমি বললাম যে ভাই কি না, কেমন একটা মানুষের একটা গলার মতো একটা আওয়াজ আসতেছে, সে ক্লিয়ার না কি বলতেছে। ওকে ভাই আমি তো শুনছি, আমি তো আর ভাবলাম যে আপনি মনে হয় কথা বলতেছেন। উনি কয় না আমি তো কথা কই নাই, আমি তো বাসায় অন্য কথা কইতেছি। পরে এই আওয়াজটা আসতেছিল স্কুলের ভিতর থেকে। তো উনি আবার বললো যে একবার কি স্কুলের ভিতরে যায় দেখমু। তখন ওই মুহূর্তে বৃষ্টি থামছে, বিদ্যুৎ চমকাইতেছে আকাশে। আমি বলছি না ভাই স্কুলের ভিতরে যাওয়ার দরকার নেই। তখন আমাদের দুইজনের ভিতরে এতটা ভয় ঢুকে গেছে, আমরা তো গাড়ির টলি থুয়া যাইতেও পারবো না, প্লাস আমাদের ভাড়াও দেয় না। আমরা দুজনে গাড়িতে উঠা স্টার্ট দিয়ে সব লাইট জ্বালাই আমরা গাড়িতে লক করে ভিতরে বসে আছি। ওনারা ঠিক আধা ঘন্টা পরে আসছে। আধা ঘন্টা পরে আসার পর ওনাদের জিজ্ঞাসা করলাম ভাই এমন এমন জায়গাটা কি ভালো না খারাপ, কোনো সমস্যা আছে এখানে? ওনারা তো আর বলবে না, থাকলেও বলবেন না ভাই কোনো সমস্যা নেই। তখন আমরা তখন ফেস করছি যে আসলে আমাদের সাথে কি একটা ঘটনা, ভয়ানক ঘটনা ঘটছে। তখন গাড়িটা ওই জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সি গাড়িটা ঘুরাই আমরা মনে করেন কোনো দিকে আর তাকাই নেই, এক টানে আমরা একদম গ্রাম ছেড়ে একদম মেন রোডে চলে গেছি। ওই ঘটনাটা আমার এখনো মনে হলে আমার হাত পায়ের পশম দাঁড়ায় যায়। ওই ঘটনাটা আমার জীবনে ফার্স্ট অভিজ্ঞতা ছিল, একটু ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল। আর এরপরেও গাড়ি চালানো অবস্থায় এরকম অনেক ঘটনাই ঘটছে, সাথে নিজের সাথে ঘটছে। যেমন আপনার লাশ নিয়ে গেলে পোস্টমর্টম বা ডেড বডি লাশ নিয়ে গেলে রাতের বেলা আপনার ভালো গাড়ি নিয়ে আমি ঢাকা থেকে রওনা হয়েছি, কিন্তু ঢাকার বাইরে গেছি গাড়ি আমার টান ওঠে না। 20-40-এর উপরে আমি যতই চেষ্টা করি আমার গাড়ি টান ওঠে না। এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। পরে এক সময় আমি বরিশাল কুয়াকাটা যাইতেছিলাম।
বরিশাল পর্যন্ত যাইতে আমার অনেক কষ্ট হয়েছে একটা লাশ নিয়ে। গাড়ির স্পিড উঠাইতেই পারি না, যত চেষ্টা করি স্পিড উঠাইতে পারি না। পরে আপনার বরিশাল পর্যন্ত যাই আমি বাধ্য হয়ে, আমার পক্ষে আর সম্ভব না, আমার শরীর হাত পা সব ব্যথা হয়ে গেছে। পরে আমি এই লাশ আমি অন্য গাড়িতে আমি ট্রান্সফার করে দিছি। লাশ নামানোর পর আমার গাড়ি আবার আগের মতো ঠিক হয়ে গেছে। তো রাতের 2:30 বাজে ভোলা চরপেশনের রাস্তাটা হচ্ছে আপনার আঞ্চলিক মহাসড়ক। ওটা রাতের বেলা 12টার পরে কোনো গাড়ি থাকে না, মানুষ থাকে না, কিছুই থাকে না। রাত্রে 2:30 বাজে আমি একা একটা মানুষ আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তখন আমার মনের ভিতরে আমি যতই সাহসী, মনটা জানি কেমন ভিতর থেকে দুর্বল হয়ে গেল। আমার খালি আমার এই মাঝখানে লুকিং গ্লাসের দিকে পিছনে চোখ যায়, পিছনে হচ্ছে অন্ধকার। ওই মুহূর্তে আমি লাশটা আনছি, পোস্টমর্টমের একটা লাশ। আমার কেমন জানি মনে হচ্ছে পিছনে হয়তো কেউ বসে রয়েছে, বা হাতের বাম সাইডে কেউ বসে রয়েছে। এখন আমি তো আমার তো যাইতে হইব। এখন আমি অনেক সাহস করে পর এক জায়গায় গাড়ি চাপাই, আমি পিছনে আমার রুম লাইটটা আমি জ্বালাই দিছি, যাতে আমি পিছনে অন্ধকার দেখতে না পাই, আলো দেখতে পাই। পিছনের লাইটটা জ্বালাই দিয়ে আমি আবার সাহস করে আমি এই 130 কিলোমিটার আপনার আঞ্চলিক সড়ক, আমি একটা গাড়িও পাই নাই, একটা মানুষও পাই নাই, একটা রিক্সা, একটা অটো, কিছুই পাই নাই। আমি একা একা মনের ভয় নিয়ে আমি একা একা গাড়িটা নিয়ে একদম ভোলা ফেরিঘাট পর্যন্ত গেছি। এটাই কিছুদিন আগের ঘটনা। এটা আর কি খুব ভিতরটা আমার ভয় লেগে গেছিলো, এরকম একটা অবস্থা হয়েছিল। এত এরকম ভয় আমার কোনো সময় লাগে নাই, আমি অনেক দূরে দূরে গেছি। কিন্তু সেদিন আমার কেন জানি মনে হতেছে আমার গাড়িতে অন্য কেউ আছে, অন্য কেউ একজন আমার গাড়িতে আছে, আমার পাশের সিটে বসা আছে। তাও আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে আমি একা একা গাড়ি চালায় গেছি।